হেই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, তো দেখো আজকে একটা সেট এসছে আমাদের কাছে, যেটা তোমার রিয়েলমি C11 12 15 তিনটে কিন্তু একই বোর্ড, একই প্রবলেম। তো এর প্রবলেমটা বহুত ক্রিটিক্যাল প্রবলেম। হ্যাং অন লোগো রিয়েলমি লেখা উঠে দাঁড়িয়ে থাকছে এবং মাঝে মধ্যে চালু হয়ে হিজি হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ডিসপ্লে ঝিরঝির হয়ে। আগে যেরকম অ্যান্টেনা না পেলে যেরকম হতো ডিশ টিভিতে, ঠিক আছে, তো সেরকম ঝিরঝির হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো বোর্ডটা দেখো হালকা হিট দিলাম, হিট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটটা আমাদের চালু হয়ে যাবে, কিন্তু পার্মানেন্ট না, দীর্ঘ সময় না, কিন্তু এটা হয়তো 1 ঘন্টা, হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে কিন্তু আবার সেম প্রবলেম হবে। তো দেখো, দেখতে পাচ্ছ যে সেটটি কিন্তু রিয়েলমি লেখা উঠে বন্ধ হয়ে গেল। তো কাস্টমার বেশি হ্যারাস হয় এইখানে, ঠিক আছে, এই বেশি কিন্তু ডিস্টার্ব মাইন্ড হয় এইখানে। একটা মেকানিক যখন সেটটা খুলবে, সে দেখবে যে একটু, এখনকার সেট তো সবই হিট দিয়ে খুলতে হয়, যদিও এটা হিট দিয়ে খুলতে হয় না। অনেক প্রবলেম এমন হয় যে হিট দিলে ঠিক হয়ে যায়, যেমন এটা তোমাদের দেখালাম প্র্যাকটিক্যালি। দেখো গাইজ, একটু হিট দিলাম, সুন্দর কিন্তু চালু হয়ে গেল, রিয়েলমি লোগো কিন্তু চলে আসলো। তো ওটা হচ্ছে ঘটনা। এখনকার সব সেটই কিন্তু ব্যাক প্যানেল থাকে না, ব্যাক গ্লাস থাকে, তো হিট দিয়ে ওপেন করতে হয়। তো কাস্টমার যখন আমাদের সেটগুলো দেয়, হয়তো ডেট আছে কিংবা কোনো প্রবলেম আছে, যখন আমরা ব্যাক গ্লাসটা খোলার সময় হিটে চাপাই, ওই হিটেই কিন্তু অনেক সময় প্রবলেম সমাধান হয়ে যায়। তো তখন আমরা ভাবি যে সেটটি রেডি হয়ে গেছে, তখন কিন্তু আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিই, দেখো হয়ে গেছে। তো সেটা যদি আবার 2 দিন পর বন্ধ হয়ে যায়, তখন কিন্তু কাস্টমার অবশ্যই একটু মন খারাপ করবে, চেঁচামেচি করবেই, ঠিক আছে। তো সেটাই বোঝার বিষয় যে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যার কারণে গাইস, ঠিক আছে, আমাদের যারা কাস্টমার ভাই আছে, কখনোই খারাপ হলে ফোন যে কোনোই মেকানিকের কাছে দিন না কেন, কেউ কিন্তু খারাপ করতে চায় না, সবাই নিজের 100% চেষ্টা দিয়ে রেডি করতে চায়। তো এটাই প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি। দেখো সেটটা কিন্তু হালকা হিট দিলেই চালু হয়ে গেল। এখন আমি যদি সেটটা ডেলিভারি করে দিই, তো ডেলিভারি করার পর আবার 2 দিন পর প্রবলেম হলে সে কিন্তু আবার আসবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু না দোকানদারদের দোষ, না কাস্টমারের দোষ, ঠিক আছে, সেটটির প্রবলেমটাই এরকম। তো যার কারণে আমরা ভালো করে চেক করে, ঠিক আছে, তারপর কাজগুলো করি। এটা কিন্তু সিপিইউ ফল্ট, মানে যে সে কিন্তু ভাববে না সিপিইউ ফল্ট। বোর্ডটি খুলবে, হালকা ড্রাই হিট মারবে, সবাই কিন্তু বোর্ড খুলে প্রথমে একটু ওয়াশ করে ড্রাই হিট করে দেখে, তখন চালু হয়ে গেলে কিন্তু কাস্টমারকে দিয়ে দেয়, আবার 2 দিন পর রিটার্ন আসে। তো ওইভাবে একটা ঝামেলার পরিবেশ সৃষ্টি হয় দোকানের সামনে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ঘটনা গাইজ। যেটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যখন কাজ করব, সেটি চালু হয়ে গেল কিন্তু আমরা বুঝলাম না কী করে চালু হলো, তখন কিন্তু আমাদের সেটি ডেলিভারি দেওয়া উচিত না। আমাদের প্রবলেমটা ধরতে হবে যে চালু হচ্ছিল না, এখন হচ্ছে, কারণটা কী কারণে রেট ছিল তখন, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তো সেটাই আমরা এটাতে চেক আউট করে দেখলাম, সেটা 2 ঘন্টা ধরে আমরা হালকা হিট দিয়ে চালু রেখেছিলাম, আবার কিন্তু 2 ঘন্টা পর ঘুমিয়ে গেছে। তো সেক্ষেত্রে সিপিইউতেই হালকা হিট দিয়ে দেখলাম, সিপিইউ থেকেই প্রবলেমগুলো এগুলো হয়, আমরা জানি। এখন আমরা এই সেটটা কিন্তু 3টে কাজ করা হয়েছে গাইজ, এই সেম রিয়েলমি C11 12 15-তে টোটাল 3টে কাজ করা হয়েছে, একই প্রবলেম। ফোন নাকি কাস্টমার হাত থেকে পড়ে গিয়ে প্রবলেমগুলো আসে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, হ্যাঁ, কাস্টমার সঠিকই বলে, এটা সিপিইউ থেকেই প্রবলেম। আমরা বলছি 3টে করে একদম আমাদের টেস্টিং আছে, তাই এটা আর সময় নষ্ট না করে ডাইরেক্ট সিপিইউতেই হাত দিলাম। এবং এই সিপিইউটা এমনভাবে পেস্টিং করা থাকে, বলে বোঝানো যাবে না, এমনভাবে পেস্টিং করা থাকে। অন্য আমাদের যে X3 আছে, নোট 10 প্রো আছে, নোট 10 প্রো ম্যাক্স আছে, তারপর রেডমি 10i, 11 প্রাইম, এইসব সেটগুলোতে হালকা পেস্টিং থাকে, পেস্টিংগুলো অতটা হার্ড থাকে না, সুন্দরভাবে কিন্তু উঠে যায়। কিন্তু এই রিয়েলমি C11, রিয়েলমি 8i, এইসব যেই মডেলগুলো আছে, এইগুলো কিন্তু একদম বিরাট পেস্টিং থাকে, হার্ড পেস্টিং। তুলতে যাবে মনে হবে যে মানে বোর্ড থেকে লাইন ছিঁড়ে উঠে যাবে। তো ওটাই হচ্ছে ঘটনা। ওই জন্য আমাদের খুবই দেখে যত্ন সহকারে করতে হবে কাজটি। এই যেই আইসিটা আছে, এটা যে পিসিবিটা আছে, এই পিসিবিতে কিন্তু আমরা কখনোই কাটিং ব্লেড যেটা হয়, ওটাতে কখনোই কিন্তু আমরা পরিষ্কার করবো না, ওটাতে করতে গেলেই বোর্ড একদম শেষ। তো এটা যতটা সম্ভব ডিসোল্ডার দিয়েই কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। সাইডের গুলোগুলো ব্লেড দিয়ে করা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু মিডিলে কিন্তু আমাদের ব্লেড লাগানো হয়ে যাবে না, তখন কিন্তু সমস্যা হবে অনেক। তো দেখো, এটা একদম বিরাট ইটের মতো পেস্টিং, ইট যেরকম টাইট থাকে সেরকম এটা কিন্তু পেস্টিং করা থাকে। তো আমরা চেষ্টা করবো যে খুবই সুন্দরভাবে কাজটি করার। কারণ আইসিটা দেখো ক্লিন করছি, ক্লিন একদম, এটা অত যত্ন করে অত হালকা হাতে করলে কিন্তু গাইস ক্লিন হবে না। এটাতে মিনিমাম একটা বল প্রয়োগ করতে হবে, কেননা ইটের মতো পেস্টিং, হিট এবং প্রেশার
এবং ডিসোল্ডার উইক, এই তিনটের মাধ্যমে কাজটা কিন্তু আমাদের মাদারবোর্ডের যে পিনগুলো আছে ওগুলো ঠিক করতে হবে। ওখানে যতই ব্লেড লাগাতে যাবে ততই কিন্তু কেসটা গন্ডগোল হয়ে যাবে। তো আমরা সেই ভুল না করে দেখো তোমাদের বলছি, একদম সুন্দরভাবে হালকা হাতে একটু জোর দিয়ে করতে হবে কাজটি। দেখো হালকা প্রেশার দিয়ে বলগুলো, উপরে যে বলগুলো আছে আঠা ছড়ানো, টার্গেট আমাদের রাখতে হবে যে পেস্টেডগুলো আছে ওই পেস্টেডগুলো সরাবো, আঠা থাক, বলগুলো আমরা সমান করব। যে পেস্টের আঠাগুলো আছে ওগুলো থাক, সমস্যা নেই, উপরে যে বলগুলো বড় হয়ে আছে ওটা আমরা সমান করব, এটা আমাদের টার্গেট থাকবে। তখন দেখবে যে বলগুলো সমান করতে করতে আঠাগুলোও কিন্তু ক্লিন হয়ে যায়। তো যখন তুমি আঠার দিকে ফোকাস করবে তখন কিন্তু কাজটি হবে না, তখন একটার সাথে একটা জয়েন্ট লেগে যাবে। আঠার দিকে ফোকাস করলে আমাদের বলের দিকে ফোকাস করতে হবে, একটু বল ভাঙলাম, আবার ওয়াশ করে আবার একটু টিসোল্ডার দিয়ে বলগুলো ভেঙে নিলাম। তো এরকমভাবে দেখবে 2-3 বার করার পর সুন্দরভাবে বোর্ডটি কিন্তু ক্লিন হয়ে যাবে। একদম বোর্ডটি ক্লিন হয়ে গেলে তখন আবার পিপিডি পেজ দিয়ে, সবই তো তোমরা জানো যদি আমার ভিডিও আগে দেখে থাকো, তো সিপিইউ রিমুভাল কিন্তু প্রসেস অনেক দেওয়া আছে, তো না দেখলে যাও এর আগের ভিডিওটা দেখে আসো, ফুল ইনফরমেশান দেওয়া আছে, ঠিক আছে। তো এটাতে আমি বলে দিচ্ছি যার কারণেও। তো ঘটনা হচ্ছে যে এই যেই পেস্টের আঠাগুলো থাকে, আঠাগুলো ক্লিয়ার করে আমাদের কিন্তু আবার পিপিডি পেস্ট দিয়ে সুন্দর করে পিসিবিটাকে ক্লিন করতে হবে। পিপিডি পেস্ট দিয়ে তাতাল দিয়ে কিন্তু আবার সব বলগুলো নিয়ে নতুন করে সোল্ডারিং উইকের মাধ্যমে নতুন করে বলগুলো করতে হবে, চকচক যাতে হয়ে যায়, যাতে কালো ভাবটা না থাকে। যে পেস্টেডটা থাকে ওটা একদম ব্ল্যাক পেস্টেড হয়, তো ওই কালো ভাবটা না থাকে, একদম ক্লিয়ার হয়ে যায়। তখন কী হবে না, আমাদের আইসিটা যখন আমরা বসাবো তখন কিন্তু কোনো প্রবলেম ছাড়াই আইসিটা সুন্দরভাবে বসে মুভ করবে, ঠিক আছে। আর যদি নিচে একটু আঠা থেকে যায় কিংবা কোনো বলের সাথে যদি টাচ না হয়, এখানে কিন্তু হাজার লক্ষ লক্ষ বল আছে, অনেক বল আছে, গুণে শেষ করতে পারবে না গাইজ, এত বল আছে। তো সবকটা বল এবং কানেকশান, ওই কানেকশানের সাথে কিন্তু আইসির কানেকশানের সাথে পিসিবির কানেকশানের কিন্তু একটার সাথে একটা জয়েন্ট না লাগলে তখন কিন্তু গন্ডগোল, যেই সেকশনের লাগবে না সেই সেকশন কিন্তু কাজ করবে না। তো সিপিইউ এমন একটা জিনিস, তোমরা জানো, যারা জানো না তারা জেনে নাও, সিপিইউ এমন একটা জিনিস যে গোটা মাদারবোর্ডটাকে কিন্তু সিপিইউ কন্ট্রোল করে। নেটওয়ার্ক সেকশন বলুক, নেটওয়ার্ক আসছে না তাও সিপিইউ থেকে লাইন যায়, আইএফ সেকশন বলো, আইএফেও সিপিইউ থেকে লাইন যায়, পাওয়ারেও কিন্তু সিপিইউ থেকে লাইন যায়, মাইকেও কিন্তু সিপিইউ থেকে লাইন যায়, মানে এভরিথিং, তুমি যাই বলো না কেন, তোমরা যাই বলো, যাবতীয় মাইক, ক্যামেরা, ডিসপ্লে, এভরিথিং সব কিছুতেই কিন্তু আমাদের সিপিইউ কন্ট্রোল করে। সিপিইউ আইসি হলো কাজ হলো কমান্ড দেওয়া। আমরা ধরো কাউকে ফোন করলাম, তোমাদের বুঝিয়ে বলি একটা উদাহরণ দিয়ে, উদাহরণস্বরূপ যাকে বলে। তো আমরা ধরো সেটা একটা ফোন আসলো, কলটা আসলো, সেটা রিংটোনটা বাজবে এখন, তখন সিপিইউ বলবে যে কল আসলো, এখন রিংটোন তুমি বাজো, তখন কিন্তু রিংটোনটি বাজবে, মানে কমান্ড দেয়, আদেশ দেয় সিপিইউ। তো এটাই হচ্ছে আমাদের সিপিইউ, ঠিক আছে। তো এটা কিন্তু সব সেকশনের সাথেই কানেক্টিভিটি আছে। তো যে কোনো একটা বল না লাগলে তখন কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে, তখন আবার নতুন করে আইসি তুলে আবার সুন্দর করে কিন্তু আবার বল করতে হবে, তো সময় ডবল লেগে যায় তখন। তো ওই জন্যে বলছি যে একদম এক চান্সে কাজটি যাতে সাকসেস হয় সেরকমভাবে আমাদের করতে হবে। দেখো আমরা বোর্ড এবং আইসি যত সুন্দরভাবে ক্লিন করব ততই কিন্তু আমাদের আইসিটা সুন্দরভাবে বসবে। বোর্ডের নিচে যদি একটু উল্টোপাল্টা থাকে, একটু পেস্ট ঢুকে থাকলো, ডিসোল্ডারের তার ঢুকে থাকলো একটু, কিংবা পিপিডি পেস্ট একটু ঢুকে থাকলো, তখন কিন্তু আমাদের নানা রকম ইস্যু কিন্তু আমাদের আসবে, নানা রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে, এবং আমরা কিন্তু সঠিকভাবে কাজটি করে কাস্টমারের হাতে তুলে দিতে পারবো না। তো আমাদের অবশ্যই কর্তব্য যে একবার করব, একটু সময় নিয়ে করব, কিন্তু একবারে করব। তাড়াহুড়ো করতে গিয়ে যখন আমরা দুবার আইসি তুলতে হয় তখন হিসাব করে দেখবে যে 2-3 ডবল সময় কিন্তু এখানে বেস্ট হয়ে যায়। তো আমরা ওটাই ফোকাস রেখে কাজ করি যে সময় লাগুক, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগুক, কিন্তু আমরা কাজ একবারেই করব, যার কারণে আমরা খুবই আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কাজগুলো করি। দেখো এখন মেন আইসিতে চলে আসলাম আমরা। আইসির যেই পেস্টিংগুলো আছে, এটা উপর দিয়ে ব্লেড দিয়ে, এই ব্লেডটার কথা বলছিলাম, পিসিবিতে ঠাকানো খুবই রিস্কের ব্যাপার, কিন্তু আইসিতে সমস্যা হয় না। আইসিতে যেই পেস্টেরগুলো আগলা থাকে, মানে বলের সাথে লেগে থাকে না, সেগুলো কিন্তু আমাদের তুলে নিতে হবে। যেগুলো বলের সাথে লেগে থাকে ওইগুলো তারপরে ডিসোল্ডার উইক দিয়ে পরিষ্কার করতে হবে। আর আমাদের মাদারবোর্ডে যেটা থাকে ওটা কিন্তু বোর্ডে খুব কম লেগে থাকে, বলের সাথে লেগে থাকে বেশি, সেক্ষেত্রে বল কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা 199% চান্স, যার কারণে আমরা বোর্ডে খুবই কম এই কাটিং ব্লেডটা ইউজ করি, ঠিক আছে। তো ওটা হচ্ছে বলার ঘটনা যে দেখো এখন আইসিটা কিন্তু
আমরা বেশিরভাগই কিন্তু ডিসোল্ডার দিয়ে আর এই তারের যে ব্রাশটা আছে এটা দিয়ে কিন্তু আমরা ক্লিন করে থাকি। তো তারের ব্রাশটা দিয়ে ঘষার পর আমরা বুঝতে পারবো যে কোন বলগুলো উঁচু আছে। তো দেখো গাইজ আমরা কিন্তু সেই বলগুলো নিয়ে ভাঙবো, ঠিক আছে। আঠা কিন্তু আমরা সরাবো না, আঠা অটোমেটিক সরে যাবে। আমাদের কাজ হলো বলগুলো ক্লিন করা। বলগুলো ক্লিন হয়ে গেলেই কিন্তু আঠাগুলো অটোমেটিক সরে যাবে। তো সাইডের আঠাগুলো যেগুলো আছে ওগুলো দেখো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আমরা এখন, ঠিক আছে। তো এগুলো দেখতে যারা কাস্টমার আছে তারা হয়তো খুবই ভালো লাগে। তো গাইজ তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের নিজেদের নাম লিখে যাবে কমেন্টে। তো আমরা ভিডিও আরও উন্নত মানের ভিডিও দিতে আগ্রহী হব, ঠিক আছে, উৎসাহিত পাবো। তো যার কারণে তোমাদের বলছি। তো দেখো এটা কিন্তু সুন্দরভাবে একদম হালকা হাতে ক্লিন করতে হবে আইসিতে। জোরে প্রেশার দিলে আইসিতে আবার প্রেশার দিলে কিন্তু সেক্ষেত্রে হবে না। মাদারবোর্ডে একটু প্রেশার দাও, সমস্যা নেই, কিন্তু যখনই তুমি আইসিতে প্রেশার দিতে যাবে, আগেও বলেছি আমি যে আইসিটা আমাদের কিন্তু একদম চীনামাটি হোক প্লাস্টিক হোক একদম খুবই সূক্ষ্ম জিনিস, ওর ভিতর দিয়ে অনেক লেয়ার গেছে। তো ওটা কিন্তু হিট এবং চাপ লাগলে তখন কিন্তু নিচে ভেঙে যায়, বাইরে থেকে বসবে না, কিন্তু ভিতরে ইন্টারনাল লাইন ভেঙে গিয়ে তখন সুইচিং একদম হারিয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, যাকে বলে কোনো সেন্স নেই, নো সেন্স, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ঘটনা। দেখো আমরা সুন্দরভাবে হালকা হাতে, কোনো প্রেশার না, একদম হালকা হাতে সুন্দরভাবে কিন্তু ক্লিনগুলো করব। তো এই প্রবলেমগুলো যখনই কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে তখন এই হিট লেগে হালকা চালু হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে সেটি কোথায় ড্রাই আছে। সিপিইউ, পাওয়ার, এমএমসি, পিএমআই, অনেক আইসি আছে আমাদের। এই প্রবলেম আসার জন্য যে আইসিগুলো দায়ী সেরকম কিন্তু অনেক আইসি কিন্তু আছে। তো তখন আমাদের ওটাই মনে হচ্ছে খুঁজে বের করা কাজ, এবং যে ওটা খুঁজে বের করতে পারবে সেই কিন্তু একটা অভিজ্ঞ টেকনিশিয়ান। তো যার কারণে আমরা বলবো না আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান, কিন্তু আমরা চেষ্টা যতটা পারি নিজের 100% দিয়ে কিন্তু চেষ্টা করি। সবাই নিজের 100% দিয়ে চেষ্টা করে। তো আমরা কিন্তু এই সেটটি প্রথমে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম, ইউটিউবে কিন্তু আমরা কোনো সমাধান পাইনি মডেলটার। যার কারণে ভাবলাম যে না, আমরা এই আমাদের যেই বন্ধুগুলো আছে, যে ভিউয়ার্স আছে, যে দোকানদার আছে, যে কাস্টমার আছে, তাদের ফোনে যদি এরকম সেম প্রবলেম হয় তো তারা যেন সলিউশন করতে পারে নিজে দেখেই। তো এটাই হচ্ছে উদ্দেশ্য গাইস। আমি কিন্তু এটা ইউটিউবে কোথাও দেখে খুঁজে পাইনি। তো তোমাদের কাছে যদি কোনো প্রবলেম আসে অবশ্যই সিপিইউ বল করে দেবে, রেডি হয়ে যাবে। ভিডিওটা আমি 2-3টে করেছি, আমি ওগুলো ভেবেছিলাম হয়তো যে কাস্টমারের হাতে ফিজিক্যালি প্রবলেম হয়েছে, কিন্তু এটা ফিজিক্যালি না গাইস, এটা একটা মেজর প্রবলেম। 2-3টে আসছে মানে একটা মেজর প্রবলেম, সব C11-12 কিন্তু তখন আসবে। তো তখন এই জিনিসটা কিন্তু খেয়াল রেখে করবে। প্রবলেম হবে কি না, কখনো রিয়েলমি লেখা উঠে দাঁড়িয়ে থাকবে, কখনো সেকেন্ড লোগোতে গিয়ে দাঁড়িয়ে থাকবে, কখনো সেট অন হয়ে ডিসপ্লে একদম ঝিরঝির করে, যেরকম আগে আমাদের যেরকম অ্যান্টেনা টিভি ছিল সিগন্যাল না পেলে যখন ঝিরঝির করতো, সেরকম ঠিক আমাদের ফোনের ডিসপ্লেটাও কিন্তু ঝিরঝির করে বন্ধ হয়ে যাবে। তো এরকম প্রবলেম আসলে গাইস C11, 12, 15-তে কোথাও দেখবে না, একদম সিপিইউতেই হাত দেবে। হ্যাঙ্গন লোগো হোক, তারপর ডিসপ্লে হিসেবে বন্ধ হয়ে যাওয়া হোক, অটো রিস্টার্ট হোক, ফাইলের থেকে এগুলো খুব কমই সমস্যা হয়, C11, 12, 15 এই সেটগুলো। তো এটা সিপিইউ রিভলভ করলে কিন্তু আবার পুনরায় সেটটা কিন্তু কাস্টমার সুন্দরভাবে চালাতে পারবে, আগে যেভাবে চালাচ্ছিল। তো সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন কিন্তু কাস্টমার হবে না। যদি আমরা হালকা হিট দিয়ে হালকা ওয়াশ করে যদি সেটটি চালু করে দিই তখন কিন্তু গাইজ আবার কাস্টমারটি কিছুদিন পর ঘুরে আসবে। তো এখন তুমি হয়তো 200-300 টাকা নিলে হিট দিয়ে, যখন আসবে তখন কিন্তু তোমারই অনেক মনোবল ভেঙে যাবে, তোমাদেরই অনেক মনোবল কিন্তু ভেঙে যাবে। যার কারণে বলছি যে মেন হচ্ছে সেট রেডি করাটা কিন্তু আমাদের উদ্দেশ্য না গাইজ। আমরা কিন্তু রেডি সবাই করে দিতে পারবো, রেডি করাটা উদ্দেশ্য না। কোথা থেকে রেডি হলো সেটা আগে আমাদের বুঝতে হবে। রেডি হয়ে গেল ঠিক আছে, সেটা কোথা থেকে রেডি হলো, কি প্রবলেম ছিল, অটোমেটিক রেডি হয়ে গেল, সেটা খুবই ভালো কথা। কিন্তু আমাদের প্রবলেমটা বোঝা প্রথম দায়িত্বের মধ্যে পড়ে, যে অটোমেটিক রেডি হয়ে গেলো আবার অটোমেটিক ডেডও হতে পারে। তো এগুলো কিন্তু বিবেচনা করে আমাদের কাজগুলো করতে হবে। তো দেখো আমরা আইসিটা কিন্তু ক্লিন হওয়ার লাস্টের দিকে, এখন আমরা আইসিটা খুবই যত্ন সহকারে ক্লিন করে পিভিটি পেস্ট দিয়ে আবার বলগুলো নতুন করে নেব, নতুন করে সঙ্গে সঙ্গে কিন্তু রিবল করে দেবো সুন্দরভাবে। তো দেখো আমাদের স্টেনসিলগুলো সব আইসির অনুপাতে সব কেনা আছে একদম, রিয়েল যে আইসিগুলো থাকে ওর একদম আইসির সেম বল প্লেট কিন্তু আমাদের আনা আছে। ইউনিভার্সাল দেওয়া হয়ে যায়, ইউনিভার্সালে একটু সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমরা রিস্ক কখনোই নিই না এইসব সেটে। তা একটা সেট যখন আসে আমাদের, এই সেটটাই সম্ভবত ধরে নিই কাস্টমার কিন্তু
11, 12, 15 যাই হোক, কিন্তু একটা অর্থ দিয়ে কিনেছে। এখন সেটা কিন্তু আমাদের প্রবলেম হলে আমাদের দায়িত্ব, এবং দায়িত্বের সাথে সাথে কিন্তু আমাদের কর্তব্য যে সেটটি সুন্দরভাবে রেডি করে দেওয়া, নাকি নষ্ট করা। তো যার কারণে আমরা 2 টাকা হয়তো ইনভেস্ট করা হবে, কিন্তু কাজটি আমাদের খুবই সুন্দরভাবে হবে। ইউনিভার্সালতে করলে অতটা যত্ন থাকে না এবং হিট বেশি লাগে, তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে আমরা একদম রিয়েল বল প্লেট দিয়েই বল করি। আগেও তোমরা ভিডিওতে দেখেছো, আমরাও কিন্তু ইউনিভার্সালতে করি। যখন আমাদের নেট থাকে না তখন আমরা নিরুপায় হয়ে কিন্তু ইউনিভার্সাল নেটের কাছেই যেতে হয়, যে আমরা এখন আর পারছি না, তুমি আমাদের উদ্ধার করো। সেরকম ইউনিভার্সাল নেট দিয়ে কিন্তু আমাদেরও করতে হয়। কিন্তু যেই আইসিগুলো আমাদের কাছে আছে, সম্ভবত যেগুলো রানিং আইসি আছে সেগুলোর নেট তোমরা কিনে নেবে, এগুলোর দাম বেশি না। নেটগুলোতে যারা দোকানদার হয়ে আছে যারা, তারা জানে যে একটা ইউনিভার্সাল যেটা দাম, সেটা অতটা দামও কিন্তু হয় না অরিজিনাল নেটগুলো। তো একবারে ইনভেস্ট করে গাইস কিনে নাও, ঠিক আছে? দেখবে যে তোমাদের রিবলিংয়ে যে সমস্যাটা হয়, আইসি যেটা রিবল হয় না, তো সেই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। একটা আইসিতে যখন পরস্পর অনেক ফুটো থাকবে তখন কিন্তু সব ফুটোতেই কিন্তু রাঙগুলো ঢুকে বল সৃষ্টি হবে। তো যখন আর এটাতে দেখবে যেই কটা প্রিন্ট আছে আইসির সেই কটাই ফুটো আছে, কিন্তু এক্সট্রাও নেই। এক্সট্রা যেহেতু নেই সেহেতু বলটা কিন্তু আমাদের সুন্দর হবে, এদিক ওদিক দিয়ে বেরাবে না। তো এটাই হচ্ছে ঘটনা। রিবলিংয়ে প্রবলেম মানে তুমি রিবলিং করতে পারো না এটা না, মনোবল শক্ত করো এবং একটা নেট কিনে তুমি বল করে দেখো, কিংবা কোনো দোকানদার বন্ধুর যদি তোমার কোনো রিটেলার পয়েন্টে যদি কারোর কাছে থাকে, নিয়ে একবার টেস্ট করে দেখবে। ইউনিভার্সালের থেকে এতে খুবই ভালো রেজাল্ট পাবে। তো দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের রিবলটাও মোটামুটি হয়ে যাচ্ছে। রিবল আমরা একবার করে কিন্তু আমরা সেটা আইসিটা রিমুভ করে দিই না, আমরা 2-3 বার আইসিটা কেটে বলগুলো যেটা হয় ওটা ছোটো বড়ো হয় গাইস, চোখে বুঝতে পারবে না, যাদের মাইক্রোস্কোপ আছে তো তোমরা বুঝতে পারবে যে ছোটো বড়ো মোটা কিন্তু হয়। যার কারণে আমরা একবার কেটে সুন্দর করে পেস্ট দিয়ে নেব, যাতে সব বলগুলো একদম সমান্তরাল হবে এবং সমান আকারে কিন্তু চলে আসে। তখন কিন্তু কাজগুলো আমাদের খুবই সহজ হয়ে যায়, কিন্তু সমস্যা তখন আর হয় না, এবং কাস্টমার কিন্তু দীর্ঘদিন চালাতে পারে। যখন বল আমাদের একটা ছোট, একটা বড়, একটা রোগা, একটা মোটা এরকম থাকবে, তখন সেট কিন্তু রেডি হয়ে যাবে। রেডি হবে না এটা কোনো বিষয় না, রেডি হয়ে যাবে। কিন্তু কাস্টমার যখন সেটটি চালাবে, তো সেট চালালে হিটিং কিন্তু হবে গাইজ। তো হিটিং হলে কাস্টমার হাত থেকে যখন পড়ে যাবে, কিংবা চাপ লাগবে, কিংবা রাতে যখন অনেকে আছে বিছানায় ফোন নিয়ে ঘুমায়, পিঠের তলায় আমাদের সকালে দেখি যে ফোন বালিশের পাশে আছে, আর রাতে বালিশের পাশে ফোন রেখে ঘুমালাম, সকালে কিন্তু উঠে দেখি যে আমাদের পিঠের তলে, মাথার তলে, তখন এরকম চাপ লাগলে কিন্তু ওই বল যেগুলো রোগা আছে ওগুলো কিন্তু ভেঙে যাবে, এবং তখন কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তখন আবার কিন্তু আইসিটা আমাদের তুলতে হবে। এবং যাই হোক, আমাদের এগুলো তো রোজকার কাজ, কোনো সমস্যার বিষয় না, কিন্তু সেখানে কি হবে না, কাস্টমারটি কিন্তু অনেক হ্যারাস হবে। তো সেটা কিন্তু আমরা কখনোই চাই না, এবং কেউই চায় না, কিন্তু যার যেমন অভিজ্ঞতা তার অনুযায়ী 100% চেষ্টা দিয়ে করে। তো ওটা গাইস কিছু মনে করো না, ঠান্ডা লেগেছে একটু, ভয়েসটা সেরকমভাবে আসছে না, ঠিক আছে? তো দেখো, আমরা সবসময় এটা মাথায় নিয়ে করি যে এটা সেট আমরা ঠিক করে দেবো, কাস্টমারের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ বিল নিয়ে তাকে আমরা কি চেষ্টা করব না পরিষেবা দেওয়ার। সেটা দিলাম, 2 মাস পর বন্ধ হয়ে গেলো আবার, কিংবা যেই প্রবলেম ঠিক করে দিলাম 2 মাস পর আবার সেম প্রবলেম আসলো, তখন কিন্তু আমাদের কাছে কাস্টমার আসলে আমরা কোনো চার্জেবল করি না, একদম ফ্রি অফ কস্টে করে দিই। যেহেতু আমরা আগে ওই কাজটা করেছি, আমাদের হয়তো কাজে কোনো ভুল ছিল কিংবা কোনো ত্রুটি ছিল, যার কারণে এই প্রবলেমটা এসছে আবার। তো এরকমভাবে গাইজ তোমরাও সার্ভিস দেবে, দেখবে অনেক সুন্দর রেজাল্ট পাবে। তো দেখো, এটা আমরা সুন্দরভাবে বল করে দেবো, একদম রিবল হয়ে গেছে। তো আইসিটা যখন আমরা বসাবো একদম অ্যাকুরেট, সব মাদারবোর্ডেই কিন্তু এখন সব বলা ভুল, বেশিরভাগ মাদারবোর্ডেই কিন্তু নচ পয়েন্ট দেওয়া থাকে। আইসি একটা চারকোনা বক্স দেওয়া থাকে, তো যেটার মাঝখানে বসিয়ে এর হাতটা একটু হাইট করে এয়ারটা খুবই কম দেবো, যাতে আইসিটা সরে না যায়। তো হালকা হালকা করে উপর দিয়ে হিট দেবো, যাতে আইসিটা 2-1টা বল জয়েন্ট হয়ে যায়, বেশি না, 2-1টা বল, ঠিক আছে? 2-1টা বল জয়েন্ট হয়ে যাওয়ার পর যখন আমরা বুঝতে পারবো একটু জয়েন্ট হয়ে গেছে, তখন কিন্তু আমরা পেস্ট দেবো, যে যাতে সব বলগুলো জয়েন্ট হয়ে যায়, যাতে আমরা নড়াতে পারি। পেস্ট না দিয়ে নড়ালে তখন কিন্তু আইসিটা মুভ করবে না, যে যতদূর ঠেলবে তো সেখানেই কিন্তু দাঁড়িয়ে থাকবে, আবার রিটার্ন আসবে না। তো পেস্টটা দিলাম আমরা, পেস্টটা দিয়ে দেখো এখন সুন্দরভাবে আইসিটি মুভমেন্ট কিন্তু আমাদের করে গেল, ঠিক আছে? আবার আমরা দুদিক থেকে মুভমেন্ট করি, একদিক থেকে করলে
আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে একদিক থেকে করলে সেটা দীর্ঘস্থায়ী হয় না, তো দুদিক থেকে আমরা সুন্দরভাবে করে দিই যাতে সেটটি আবার দীর্ঘদিন চালাতে পারে, যাতে দু একটা মিসিং থাকলেও সব বলগুলো একে অপরের সাথে এক নিজের কানেকশানের সাথে সুন্দরভাবে বসে যেতে পারে। তো দেখো গাইজ, আইসিটা কিন্তু আমাদের সুন্দরভাবে বসে গেছে। এখন বোর্ডটা একটু ঠান্ডা করতে হবে আমাদের। সুন্দরভাবে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর গরম বোর্ড কিন্তু কখনোই লাগাবে না। কেন লাগাবে না সেটা একটা তোমাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, যারা দোকানদার ভাই আছে তারা বুঝতে পারবে। যে একটা বোর্ড দেখবে, যে কোনো বোর্ড তোমরা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে লাগাবে, বোর্ডে হিট দেবে, দেখবে অটোমেটিক রিডিং কিন্তু বাড়তে থাকবে। যে লোডিংটা আছে লোডিংটা কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে। তো হিট যদি বোর্ড থাকে তখন আমরা যদি কানেকশান দিয়ে দিই সেক্ষেত্রে অনেক লাইন ড্যামেজ হওয়ার, পিসিবি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। আমরা যার কারণে সুন্দরভাবে একটু ঠান্ডা করে তারপরে সেটটি অন করে দেখাবো। তো দেখো গাইজ, আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। দেখা যাক সেটটি চালু হয় কি না। খুবই যত্ন সহকারে করলাম, আশা করি প্রবলেম হবে না, তার সত্ত্বেও দেখা যাক। তো গাইজ দেখো, সেটটি আমরা এখন চার্জে বসিয়ে দেখবো। ওটা ওই পাশের টিনটা কাটা হয়েছে, যার কারণে সুইচগুলোর কানেক্টিভিটি সেরকম পাচ্ছে না। চার্জ কানেক্ট করে দিলাম। দেখো গাইজ, আমাদের কিন্তু লোগো চলে আসছে, চার্জিং লোগো কিন্তু চলে আসছে, মানে সেট কিন্তু আমাদের অন আছে, ঠিক আছে। তো আমরা এখন যেই ভিতরের যেই টিনটা বসছে না সেটা একটু সোজা করে সেটা তোমাদের অন করে দেখাচ্ছি। দেখো গাইজ, ওই পাশে যে টিনটা কেটেছি আমরা সেটা কিন্তু উঁচু হয়ে আছে। তো পুরোটা আমরা কেটে ফেলে দেবো না, ওইখানে যেটা উঁচু হয়ে আছে ওটুকু বসিয়ে দেবো। ওটা একদম টিন, মাদারবোর্ডের যেই টিনগুলো থাকে, স্টিন শিলগুলো যেগুলো থাকে, ওয়েবগার্ড যাকে বলে, ওয়েবগার্ডগুলো পুরোটা তুলে কাজ করা আমার ভালো লাগে না, নিজেরই খারাপ লাগে, তো দেখতে খারাপ লাগে অবশ্যই। দেখো গাইজ, কথায় কথায় কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন তোমাদের দেখাচ্ছি সুন্দর করে বসিয়ে, ঠিক আছে। দেখো ব্যাটারি কানেকশানটা দিয়ে এখন আশা করি একদম কমপ্লিট সেটটি রান করে যাবে। আগে কিন্তু চার্জে গেছিলেও রিয়েলমি লোগো উঠে দাঁড়িয়েছিল। তো দেখো সেকেন্ড লোগোতে আসলে মনে করবো যে সেটটি রেডি আমাদের। গাইজ তোমরা দেখতে পাচ্ছ রিয়েলমি লোগো কিন্তু চলে আসছে, এটাতে আর কোনো কিন্তু সমস্যা আশা করি নেই। এখন এটা কিন্তু পার্মানেন্ট কাজ হলো। টেম্পোরারি কখন হতো, যখন আমরা প্রথমে হিট দিলাম তখন কিন্তু সেটটা যদি আমরা ডেলিভারি করে দিতাম সেটা কিন্তু টেম্পোরারি হতো, মানে দীর্ঘস্থায়ী কিন্তু হতো না। দু একদিন পর কিন্তু আবার কাস্টমার আমাদের কাছে সেটটি নিয়ে চলে আসতো যে দাদা তুমি কী কাজ করে দিলে, দুদিন আগে রেডি করে নিয়ে গেলাম আবার যা তাই। তো এইসব কথা যাতে না শুনতে হয়, সুন্দরভাবে দেখে শুনে কাজগুলো করবে। তো প্র্যাকটিক্যালি তোমাদের দেখালাম। দেখো যে সেটটি আগে ফরম্যাট করেছিল হয়তো কোথাও, অন্য কোথাও দেখিয়েছিল কাস্টমার যে আছে সে, তো সেখানে প্রবলেমটি ধরতে পারিনি, এরকম দু একবার রেডি করে দিয়েছে, আবার কিন্তু সেম প্রবলেম এসছে। তো সেটা আমাদের কাস্টমার খুলে বলে এবং আমরাও জানতাম যে এটা এখান থেকে প্রবলেম হয়। তো এই কাজগুলো গাইজ আমরা সম্ভবত 13 থেকে 1500 টাকা বিল করে থাকি। তো তোমরা কত বিল করো গাইজ, যে আমাদের দোকানদার বন্ধু আছে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কত বিল করো এইসব কাজে। সিপিইউ রিভলভ করা খুবই সহজ, যারা করে না তাদের কাছে কঠিন মনে হয়। আমি বলবো যে তোমরা স্ক্র্যাপ বোর্ডে অবশ্যই প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে ঠিক আছে আমার কমেন্ট বক্সে এসে জানিও, যেই রিলেটিভ ভিডিও তোমরা চাও সেই রিলেটিভ ভিডিও কিন্তু আমরা দিয়ে তোমাদের কনসেপ্ট যেটা আছে ওটা ক্লিয়ার কিন্তু করে দেবো। এবং যে কোনো সমস্যার মধ্যে পড়লে, যদি কোনো সমস্যার মধ্যে তোমরা পড়ো কোনো কাজ নিয়ে, তো আমাদের দোকান আছে বীরভূম ডিস্ট্রিক্টে ইলামবাজার থানার সামনে, একদম ইলামবাজার থানার সামনে, অনুষ্কা মোবাইল, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয়, কাস্টমার বন্ধুকে বলছি, যদি কোনো প্রবলেম হয়, আমাদের রিটেলারদের বলছি, যদি কোনো প্রবলেমের সম্মুখীন হও তোমরা, তো সেটগুলো আমাদের কাছে রিটার্ন করার আগে একবার নিয়ে আসবে, আমরা আশা করি সেটগুলো রেডি করে দিতে পারবো। তো গাইজ দেখো, আমরা যেটা বলছিলাম যে সেট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা সেট রেডি হওয়ার পর সবথেকে মুখ্য ভূমিকা যেটা পালন করে, সেটটি কিন্তু আমরা সুন্দরভাবে ওয়াশ করতে হবে আমাদের। কোনো রকম একটু ঘষে মাজে দিয়ে দিলাম ওরকম না, একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে, যাতে কোনো নোংরা, কোনো ধুলোবালি, কোনো ডাস্ট ঢুকে না থাকে, এবং ওইগুলো ঢুকে থাকলে কিন্তু তখন নানা রকম সমস্যা হবে। যার কারণে আমরা সব ফোনগুলো সেগুলো রেডি হোক কিংবা না হোক আমরা কিন্তু সুন্দরভাবে ক্লিন করে দিই, যাতে কাস্টমার দীর্ঘদিন সেটি চালাতে পারে, হিটিংয়ের দ্বারা যাতে কোনো সমস্যা না হয়। তো এটাতেও দেখো আমরা সুন্দর করে থিনার দিয়ে ঘষে একদম টিস্যু পেপার যে সাইডগুলো আছে, সাইডগুলো অনেক নোংরা ঢুকে থাকে, যেগুলো আমরা সুন্দরভাবে ক্লিন করে দেবো, যাতে সেটা গরম হলেও
সেই গরমগুলোতে যাতে কোনো ক্ষতি না করতে পারে। ওকে, তো দেখো দেখতেও খুব সুন্দর লাগে গাইস। দেখো আগে কেমন ছিল আর এখন কেমন চকচক করছে, বোর্ডটি একদম সুন্দর লাগছে দেখতে। এরপরে মোবাইলে যদি কোনো প্রবলেম হয়, আমাদের কাছে কাস্টমার না আসলে অন্য কারোর কাছে গেলে যখন অন্য কেউ খুলবে তখন কিন্তু সে সেটের কাজটা দেখেই বুঝতে পারবে যে না, এটা আগে যে এখানে কাজ করানো হয়েছে সুন্দরভাবেই করানো হয়েছে, অত্যাচার করা হয়নি। ঠিক আছে, সেরকমভাবেই কিন্তু আমরা কাজগুলো করি। দেখো একদম সুন্দরভাবে যে নোংরাগুলো আছে সব কিন্তু ক্লিয়ার করে সুন্দর করে একদম, যাতে আমরা চেষ্টা করি আর সেটটা যেন কাস্টমারের দ্বিতীয়বার এই প্রবলেমের জন্য খোলা না হয়। অন্য প্রবলেম আসতেই পারে, ইলেকট্রনিকের জিনিস গাইজ, বলা যায় না। তো এই প্রবলেম যেটা আমরা কাজ করলাম সেই প্রবলেমটার জন্য সেটা যেন আর না আসে, সেটা একদম দীর্ঘস্থায়ী যেন ওরকমভাবে চলতে থাকে। তো দেখো গাইজ, ক্যামেরাগুলো আমরা কিন্তু সুন্দরভাবে একটা পাউচে রেখে দিই, তোমরাও সেরকম করবে। পাউচ, একটা জিল কাগজ হোক, যেই হোক, যেখানে ডাস্ট কিংবা ধুলোবালি না যাওয়ার চান্স থাকে সেরকম সেফ জায়গায় রেখে দেবে। তাহলে দেখবে ক্যামেরাগুলো ভালো থাকবে, থিনার লেগে নষ্ট হবে না। তো গাইজ আমরা একবার ফাইনাল চেক দিয়ে দেখবো। ঠিক আছে, দেখো সেটটা সুন্দরভাবে কিন্তু এখন টিন থেকে শুরু করে সব ওয়াশ করে এখন একবার আমরা সেটটা গোটাটা অন করে ফাইনাল চেক দিয়ে দেখবো যে আমাদের মাইক বলো, স্পিকার বলো, নেটওয়ার্ক বলো, সব একদম ঠিকঠাক করে কাজ করছে কিনা। আগেও বললাম যে সিপিইউ এমন একটা জিনিস যেখানে সব জায়গা থেকে নেটওয়ার্ক বলো, ক্যামেরা বলো, তারপরে এমএমসি বলো, পাওয়ার বলো, মাইক্রোফোন বলো, স্পিকার বলো, সমস্ত জায়গাতে কিন্তু এই এক জায়গা থেকেই কিন্তু ভোল্টেজ আসে, বলতে সিগন্যাল ভোল্টেজ আসে। তো যার কারণে দেখো আমরা খুবই সুন্দরভাবে আইসিটা বসাই। তোমরা দেখতেই পারছো গাইজ যে এইসব কিন্তু ডেড হওয়ার চান্স থাকে, ডেড রিস্ক নিয়ে করতে হয়। আমরা কিন্তু কাস্টমারের কাছে খুবই কম ডেড রিস্ক নিই, যে 100-99% রেডি হয়ে যাওয়ার চান্স থাকে, 1% তো কাস্টমার নিতে হবে। এবং আমরা কাস্টমারকে বলে দিই যে গাইজ এটা কাস্টমার যে মানে যেই থাকে, দাদা হোক ভাই হোক, তো সেটটি আমাদের সুন্দরভাবে চালু করে দিতে পারবো। দেখো গাইজ আমাদের কিন্তু সেটটি অন হয়ে গেছে, রিয়েলমি লোগো সুন্দরভাবে চলে এসছে। এখন দেখা যাক ক্যামেরা সব ওপেন হচ্ছে কিনা, একবার সব চেক করে দেখে নেবো ফাইনাল। তো গাইজ আজকে যেটা শেখানোর বিষয় ছিল যে কোনো দোকান থেকে ফোন ঠিক করে আনলে আবার প্রবলেম হয়ে গেল, সেক্ষেত্রে মাথা গরম না, সুন্দরভাবে কিন্তু দোকানে গিয়ে বললে অবশ্যই কিন্তু সে দেখে দেবে। তো দেখো এখানে যেটা আইএমআই নাম্বার আছে, নেটওয়ার্ক যেটাতে আসে আইএমআই নাম্বার, ওটা একবার চেক করে নেবো আমরা। ঠিক আছে, যাতে আইএমআই কোনো ডিস্টার্ব না হয়। তো এই দেখো এটা আইএমআই কিন্তু আছে। ওকে, তো তোমরা দেখতেই পারছো সেটটি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে সুন্দরভাবে, একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। এখন আমরা ফিটিং করে কাস্টমারের হাতে তুলে দেবো, যাতে সুন্দরভাবে রেডি করে দিলাম এবং যাতে সুন্দরভাবে চালাতে পারে। ওকে, টাটা, আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।